শুধু ভোলাগঞ্জ নয়, জাফলংয়েও পাথর হরিলুট। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশ দেখছে দুদক। যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হলো 2 শতাধিক বার্কি নৌকা। 9 বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। দাবি আদায়ে টানা 6 ঘন্টা শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 36 বছর পর রাকসু নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ। মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় চোরাচালান চক্র। সতর্ক অবস্থানে বিজিবি। কক্সবাজারে জব্দ করা 1321 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস। পাহাড়ি ঢল ও বর্ষণে বিপদসীমার উপরে তিস্তা। 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। মুন্সিগঞ্জে আগ্রাসী পদ্মায় বিলীন মালামাল সহ দোকান। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুধু ভোলাগঞ্জ নয়, পাথর লুটপাট হয়েছে সিলেটের জাফলংয়েও। পর্যটন স্পট দুটি মরুভূমিতে পরিণত হওয়ার পর টনক নড়ল প্রশাসনের। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশে এ অবস্থা বলে ধারণা দুদকের। দুপুরে সাদা পাথর ও জাফলং পর্যটন স্পটে অভিযান চালায় যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পাথর ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 2 শতাধিক বার্কি নৌকা। দিন দিন অনেকটা প্রকাশ্যে হরিলুট চলে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটে, যা এখন পরিণত হয়েছে বিরান ভূমিতে। প্রশাসনের নাকের ডগায় এমন অপরাধ চললেও নিশ্চুপ ছিল তারা। গত 1 বছরে সাদাপাথর ও জাফলং থেকে শত কোটি টাকার পাথর লুট হয়েছে বলে দাবি স্থানীয়দের। লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামল দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজবুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। স্থানীয় প্রশাসন জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। প্রাথমিকভাবে স্থানীয় পাথর ব্যবসায়ী প্রভাবশালী মহলের যোগসাজশে এমন লুটপাট হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দুদক। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। পরে পাথর চুরি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে সাদাপাথর এবং জাফলংয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এতে অংশ নেন। তবে সাদাপাথরে অভিযানের খবর আগে থেকে ছড়িয়ে পড়ায় পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় ধ্বংস করা হয় পাথর ও বালু উত্তোলন পরিবহনে ব্যবহৃত 2 শতাধিক বার্কি নৌকা। এই পাথর চুরি কেন করলো, কেন হলো, এটা আমাদের পুরো বাংলাদেশে কলঙ্কিত করছে। কে বা কারা এটা চুরি করছে, এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। যাতে পরিবেশ বিপন্ন না হওয়ার জন্য যা যা করণীয় উপজেলা প্রশাসন, আমাদের সিলেট জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের আমরা সম্মিলিতভাবে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এদিকে সাদাপাথরের সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে উল্লাপাড়া স্টেশনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। 6 ঘন্টা পর রেলপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। একটা বিশ্ববিদ্যালয়ে যদি স্থায়ী ক্যাম্পাস বা কাঠামোগত উন্নতি না থাকে, এ যায় পড়া আর না পড়ার সমান কথা ভাই। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে রোড ব্লক, রেল ব্লকে। আমরা কিছুদিন আগে আমরা রোড ব্লক করেছিলাম, কিন্তু আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা রেড ব্লকে কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। 9 বছর হয়ে গেছে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বারবার আবেদন জানিয়ে আসতেছি যে আমাদের ক্যাম্পাসের যে ডিপিজিবি সেটার জন্য পূর্ণ বাস্তবায়ন হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের কলেজ কেন্দ্রিক বিভিন্ন দাবি দেওয়ার ইয়ার উপলক্ষে 2টা যাতায়াত করে, হাইওয়ে বাস এবং কি আমাদের ট্রেন।
তো ওরা সকাল 8:50 থেকে অবরোধ করে রাখছে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। 15 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হলেও নানা প্রতিবন্ধকতা তুলে ধরে মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনের। রিটার্নিং কর্মকর্তা জানান, সব প্রতিবন্ধকতাকে দূর করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1989 সালে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের জোর দাবি জানায়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করে। শিক্ষার্থীদের দীর্ঘ 36 বছর পর প্ল্যাটফর্ম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের। এই নির্বাচনটা যেন স্বচ্ছ এবং একটা ভালোভাবে ছাত্ররা ভোট দিতে পারে। এদিকে গত 6 আগস্ট খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় ক্ষুব্ধ হয় ছাত্র সংগঠনগুলো। হলগুলোতে বুথ স্থাপন, ভোটার তালিকায় নানা ভুলভ্রান্তি, প্রার্থীদের ডোপ টেস্ট ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। তড়িঘড়ি করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের মতামত ন্যূনতম গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটাতে ছাত্র শিবির সন্তুষ্ট এবং আমরা শানদার রাকসুকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি। গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা করেছিল ছাত্র শিবির সহ একটা ক্যাম্পাসের উগ্রবাদী অংশ, তাদের নামও কিন্তু সেখানে আছে। এছাড়া অতীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল, যারা সন্ত্রাসের সাথে হল বাণিজ্যের সাথে জড়িত ছিল, তাদের নামটাও আছে। তবে গঠনতন্ত্র ও তফসিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রক্টর অফিস সহ অন্যান্য বিভিন্ন রেলিভেন্ট অফিস থেকে তথ্যগুলো আমরা পেয়েছি। সেখানে তারা যদি নাম যদি তাদের থেকে থাকে তখন আমরা যেহেতু লিস্টটা পেয়ে গেছি, তারা বাদ পড়ে যাবে। অনার্স মাস্টার্স প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তাদের সমস্ত ফি পরিশোধ করেছেন এবং যে কোনো হলের সাথে সংযুক্ত আছেন অথবা হলের আবাসিক ছাত্র, তারাই কেবলমাত্র ভোটার হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী মোট ভোটার সংখ্যা 25,127 জন। রাকসুতে 23টি পদে, হল সংসদে 15টি ও সিনেট প্রতিনিধি হিসেবে 5টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান কিছুতেই থামছে না। তবে সীমান্তে চোরাচালান রোধে সজাগ রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ পর্যন্ত ধরা পড়েছে বিপুল পরিমাণ মাদক ও চোরা কারবারি। কক্সবাজারে জব্দ করা 1,321 কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, হিরোইন, বিয়ারসহ নানা ধরনের মাদক দেশে ঢুকছে প্রতিনিয়ত। তবে থেমে নেই সীমান্ত রক্ষীদের তৎপরতা। বিজিবির নিয়মিত অভিযানে ধরা পড়ছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। থরে থরে সাজানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে উল্লেখযোগ্য প্রায় 2,34,000 ইয়াবা, 140 কেজি আইস, 61,491 ক্যান বিয়ার, 22,155 বোতল বিদেশি মদ ও 26 কেজি। বুধবার দুপুরে কক্সবাজার 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদক বিরোধী সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই মরণব্যাধির বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা ক্যাম্প সীমান্ত অঞ্চলগুলোর ভূপ্রকৃতি পাচারকারীদের সুযোগ করে দিচ্ছে বারবার। তবে সীমান্তে নজরদারি ও প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে তা ঠেকানোর চেষ্টা করছে বিজিবি। আমরা যথেষ্ট ভালোভাবে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে যাচ্ছি। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃসমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। মাদক একটি জাতীয় সমস্যা। সীমান্ত দিয়ে যাতে এই ভয়াবহতা ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে বিজিবি ও অন্যান্য বাহিনীর যৌথ তৎপরতা আরও জোরদার করার তাগিদ সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাহাড়ি ঢল ও বর্ষণে আবারও বিপদসীমার উপরে তিস্তা। 3 জেলার নিম্নাঞ্চল প্লাবিত।
স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তার পানি। বুধবার দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে 4 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা, লালমনিরহাটের নদী তীরবর্তী হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলা এবং নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সড়ক ও ফসলের ক্ষেত। বসতবাড়িতে পানি প্রবেশ করায় রান্নাসহ নানা কাজে দুর্ভোগে বাসিন্দারা। খাটের কাছাকাছি পানি হয়েছে, গরু ছাগল মানুষ যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। এখন বাড়ি ঘরে পানি উঠছে, পাকশাক করার কোনো বুদ্ধি নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি আরও 2 দিন বাড়লে স্বল্পমাত্রার বন্যার আশঙ্কা রয়েছে। তবে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। আগামী 24 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা এবং ধলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এর ফলে একটি স্বল্প বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন অন্তত 11,000 পরিবার। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। ফারাক্কার বাঁধ প্রতি বছর ছাড়ে, কিন্তু কোন বছর বেশি হয়, কোন বছর এবার কেমন ছেড়েছে, এবার ভাই চাইছে ব্যাপার। আখা জলে না, এরকম রান্না বান্না করতে সমস্যা। তবে আগামী 2-3 দিনের মধ্যে পানি কমতে শুরু করবে আশা পানি উন্নয়ন বোর্ডের। আর পানিবন্দী মানুষদের সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। পানি অলমোস্ট স্টেবলের দিকে, নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম। যদি পরিস্থিতি খারাপ হয় আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। বুধবার বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পদ্মা নদীর পানি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পদ্মা নদীর ভাঙনের কবলে মুন্সিগঞ্জের দিঘির পাড় বাজার। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, হুমকিতে আরও কয়েকটি স্থাপনা। নির্মাণাধীন স্থায়ী নদী রক্ষা বাঁধ প্রকল্পের ব্লক ও জিও ব্যাগ ভেসে যাওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী। একে একে 6টি দোকান গ্রাস করে নিল উত্তাল পদ্মা। মঙ্গলবার রাতে হঠাৎই মুন্সিগঞ্জের দিঘির পাড় বাজারে দেখা দেয় নদী ভাঙন। তীব্রতা এতটাই ছিল শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেননি ব্যবসায়ীরা। পুরো দোকানঘর তলিয়ে যায় নদীগর্ভে। ভেসে গেছে নদী রক্ষা বাঁধ প্রকল্পের ব্লক ও জিও ব্যাগও। এমন পরিস্থিতিতে সোয়া 500 কোটি টাকার চলমান প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। পাশাপাশি পদ্মায় বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। স্থায়ী বাঁধের জন্য যিনি টেন্ডার নিছেন উনি কাজের অবহেলার কারণে দীর্ঘদিন এই কাজটি হচ্ছে না। বালু উত্তোলনকারী নদীর থেকে দিঘির পাড়ে এই ভূমিদস্যুর কারণে আজকে দিঘির পাড় বাজারের এই দুর্গতি। ভাঙন রোধে এবং বালু মহলের দৌরাত্ম্য বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। 0.50 পর্যন্ত প্রকল্পের প্রোগ্রেস, এই পর্যন্ত প্রোগ্রেস এখানে হয়েছে এবং সবগুলি কাজই চলমান আছে। কোনো ধরনের এরকম থেকে কোনো জায়গায় যদিও আমাদের এখানে দৃশ্যমান না, আমরা অবশ্যই ব্যবস্থা করব। বর্তমানে দিঘির পাড় বাজারে হুমকির মুখে রয়েছে শতাধিক দোকানপাট। 200 বছরের প্রাচীন দিঘির পাড় বাজার এর আগে 7 বার নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু গেল 2 দশকে নতুন করে জমে ওঠার পরে টানা 3 বছর ধরে ভাঙনে ক্ষত বিক্ষত। এখন মুন্সিগঞ্জের দিঘির পাড় থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সিলেটে ভাতিজার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষক জুবায়ের আহমেদ তার ছেলের সঙ্গে চলতে নিষেধ করেন ভাতিজা নয়নকে। এর জেরে সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জুবায়ের আহমেদের শরীরে কাদা পানি ছুঁড়ে মারে নয়ন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে জুবায়েরকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নয়ন। স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঝিনাইদহে বেপরোয়া বাস উল্টে সড়ক থেকে ছিটকে পড়ল পুকুরে, এতে 10 জন আহত হয়েছেন। দুপুরে কালীগঞ্জ থেকে যশোর যাচ্ছিল গড়াই পরিবহনের একটি বাস। পথে ঝিনাইদহ যশোর মহাসড়কের কেয়ার বাগান আরেকটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করেন।
তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুশ ইন কার্যক্রমে নিত্য নতুন কৌশল নিচ্ছে ভারত। এবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও জয়পুরহাট সীমান্তে ৩১ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। দুপুরে চুয়াডাঙ্গা সীমান্তের শূন্য রেখায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। এদিকে জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে ৩ শিশুসহ একই পরিবারের ৫ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তারা খুলনা শহরের টুটপাড়া মহল্লার বাসিন্দা। মেহেরপুরের মুজিবনগরে ৪ জনকে পোষণ করেছে বিএসএফ। রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাতে মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে ৬৩ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ প্রায় ৩.৫ লাখ টাকা লুট করে ডাকাত দল। ঘটনাটি নিয়ে তদন্তে বেরিয়ে আসে, তদন্তে অন্তত ৫০ জনের একটি ডাকাত দলের সঙ্গে জড়িত। চক্রটির মূল হোতা সিরাজগঞ্জের বেলকুচি থানার বাবা ছেলে সাদেক ও হাসান। এ ঘটনায় মামলা হলে তদন্ত শুরু করে সিআইডি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। জুলাইয়ের স্মৃতি গ্রাফিতি পুনরুদ্ধারে আবারও মাঠে শিক্ষার্থীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও রেইজ ইউর ভয়েস ফর রাইজ যৌথভাবে নগরীর নানা এলাকা থেকে ছুটে ফেলা হয় ব্যানার ও পোস্টার। উদ্দেশ্য বিপ্লবের স্মৃতি রক্ষা ও নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মেয়র নিজেই ছিটছেন নিজের ছবি সম্বলিত দলের ব্যানার। উদ্দেশ্য চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ রাখা। জুলাই বিপ্লব পরবর্তী গণ অভ্যুত্থানে নানা গ্রাফিতি সড়কে এঁকেছিলেন শিক্ষার্থীরা। তবে ব্যানার পোস্টারের আড়ালে হারিয়ে যাচ্ছে সেই স্মৃতি। এমন বাস্তবতায় বিপ্লবের স্মৃতি পুনরুদ্ধারে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। যৌথভাবে সিটি কর্পোরেশন ও রেইজ ইউর ভয়েস ফর রাইজ সংগঠন নামে পরিচ্ছন্নতার কাজে। দেশপ্রেমের মধ্য দিয়ে তারা এই জিনিসটা সংরক্ষণ করেছে। এটা ১ বছর পর আমরা দেখতেছি এটা হদিস পাওয়া যাচ্ছে না। এগুলো ক্লিন করতেছি নতুন করে আবার জুলাই বিপ্লবের স্মৃতিগুলো সবার মাঝে দেখানোর জন্য। এমন মহৎ কাজে অংশ নেন সিটি মেয়রও। প্রথমে ছিঁড়ে ফেলেন নিজ দলের পোস্টার, পরে বিভিন্ন দেয়াল, ভবন, বাসাবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের নানা ব্যানার পোস্টার ছেঁড়া হয়। বারবার মানা করেছে আমার ছবিও কোনো জায়গায় না দিতে, এবং অন্য যারা ছবি দিয়ে ব্যানার দিচ্ছে সেটাও না লাগাতে। নগরীর চকবাজার, অলিখা মসজিদ সহ নানা জায়গা থেকে অপসারণ করা হয় পোস্টার, ব্যানার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। দুপুর 2:45টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়েছে ময়মনসিংহের উদীচী ভবনে। তার মেয়ে সুদীপ্তা সরকার জানান, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন যতীন সরকার। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি হয়ে যায়। ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে যতীন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক সমাজ সহ রাজনৈতিক অঙ্গনে। প্রগতিশীল এই চিন্তাবিদ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। লেখক হিসেবে যতীন সরকার স্বাধীনতা ও বাংলা একাডেমি সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শুধু ভোলাগঞ্জ নয়, জাফলংয়েও পাথর হরিলোড। স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশ দেখছে দুদক। যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হলো ২ শতাধিক বার্কি নৌকা। ৯ বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। দাবি আদায়ে টানা ৬ ঘন্টা শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং ৩৬ বছর পর রাকসু নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ। মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।